নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, ফের সাইবার প্রতারণার অভিযোগ। রায়গঞ্জ থানা অন্তর্গত গোবিন্দপুর এলাকার ঘটনা। গোবিন্দপুরের বাসিন্দা লতিফুর রহমান পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। রবিবার বিকেলে তার কাছে অজানা নম্বর থেকে ফোন আসে। বলা হয় ব্যাংকে কেওয়াইসি জমা দিতে হবে। লতিফুর বাবু তখন খুব ব্যস্ত ছিলেন। এরপর তাকে অনলাইনে কাজটি সম্পন্ন করে দেওয়ার টোপ দেওয়া হয়। ভিডিও কল করে নথি জমা দেওয়ার অনুরোধ করা হয়। ব্যস্ততার কারণে অসতর্কতা বশত নথি দিতেই কয়েক ধাপে 3,25,000 টাকা উধাও হয়ে যায় লতিফুর বাবুর অ্যাকাউন্ট থেকে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটা ওই আমার অ্যাকাউন্ট থেকে টাকা চিট হয়ে গেছে ভুয়ো ফোন দিয়ে। বিকাল 5টার দিকে আমি একটু ব্যস্ত ছিলাম, তো ঠিক ওই টাইমে একটা আমার ফোন আসে, ভুয়ো ফোন। আর ওই সময় আমি খুবই ব্যস্ত ছিলাম। তো ব্যস্ত হতে ফোন আসে, আমাকে বললো যে আপনাকে অনেকদিন আগে মেসেজ দেওয়া হয়েছিল আপনার মায়ের কেওয়াইসিটা জমা দেওয়ার জন্য, আপনি দেননি, তো আপনি ওটা নিয়ে এখনই ব্যাংকে চলে আসেন। আমি বললাম না, আজকে তো ব্যাংক বন্ধ আছে, আমি গেছিলাম ওইদিকে, ব্যাংক বন্ধ আছে। তো বলছে না, ভিতরে কাজ চলছে, চলে আসুন। আমি বললাম না, এখন তো আমি যেতে পারবো না, আমি সোমবারে যাবো। হ্যাঁ, বলছে না, সোমবারে ব্যাংক বন্ধ থাকবে, আজকেই নিয়ে আসতে হবে আপনাকে। তো আমি বললাম না, আজকে আমি যেতে পারবো না, এখন ব্যস্ত আছি। এখন বিকালবেলা সন্ধ্যা ভাব 5টা হয়ে গেল, এখন যাই কী করবো, আমার দোকান নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো বলছে তাহলে আপনি অনলাইনে যদি করতে চান তাহলে করে নেন। তো অনলাইনে কী করতে হবে, ভিডিও কল করে, হ্যাঁ, আপনি ইয়েগুলো আপনার মায়ের নাম এগুলো সাবমিট করবেন, হ্যাঁ, আপনার এগুলা যাবে, তারপরে আপনি করে নেবেন। তারপরে করেছেন আপনি? হ্যাঁ, তারপরে আমি ভালো মনে হয়ে যাবে। হ্যাঁ, তো বলছে এক্ষুনি হয়ে যাবে আপনার, 2 মিনিটের কাজ। আমি বললাম আমার কিন্তু সময় নাই। বলছে না, 2 মিনিটে হয়ে যাবে। এই করে তখন ওই ফোন করতে করতে তখন আমার মাথা যে কী হলো, মাথাও আর কাজ করছে না ফোন কথা বলার পরে। 3,25,000 একবারই টাকাটা কি কেটেছে? টাকাটা একবারে কাটেনি। এখন যেটা আমি স্টেটমেন্ট বার করলাম তাতে দেখলাম 7 বারে টাকাটা কেটেছে। 7 বারে টাকাটা কেটেছে। হ্যাঁ, কত অ্যামাউন্ট কেটেছে? 6টা 50, একটা 25। 3,25,000 টাকা। হ্যাঁ। রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে সোমবার শেষ হলো কুলিক পাখিরালয়ের পাখি গণনার কাজ। গণনা শেষে এদিন পাখিরালয়ে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে পাখি গণনা কাজে নিযুক্ত এনজিওর প্রতিনিধি এবং স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের শংসাপত্র, মেমেন্টো এবং চারাগাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছিলেন রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জার মধুমিতা পাত্র। প্রসঙ্গত, রবিবার ভোর থেকে শুরু হয়েছিল এবছরের পাখি গণনার কাজ। রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় বন বিভাগের পাশাপাশি অংশ নিয়েছিল রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের মধ্যে পরিযায়ী পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতেই এবারে প্রথম পড়ুয়াদেরকে নিয়োগ করা হয়েছিল রায়গঞ্জ বন বিভাগের তরফে। গাছ পিছু পাখি অনুযায়ী মোট পাখি গণনা করা হয়েছে। প্রতিটি গাছে মার্কিং করা হয়, এরপর নেস্টিং এর ভিত্তিতে গণনা করা হয় পাখি। রায়গঞ্জে কুলিক পাখিরালয় থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শামুকখোল পাখির পাখিরালয়। এখানে ওপেন বিল স্টক, নাইট হেরন, কর্মোরেন্ট, এগ্রেটের মতো পরিযায়ী পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখির ভিড় লক্ষ্য করা যায়। মানে বার্ড সেন্সাসের জন্য আমরা এসেছিলাম প্রতি বছরের মতো, এবারও এসেছি। কেমন লাগছে এসে, কি কি দেখলেন? ভালোই লাগছে, কারণ বার্ড সেন্সাস সত্যি মানে এই যে চোখে এত কাছ থেকে দেখা এবং বিভিন্ন ধরনের পাখি দেখা, এটা আর নেস্ট গোনা এবং চিক্স গোনা, মানে এবার যেরকম নতুনত্ব যে চিক্স গোনা, এত বছর করেছি, এই প্রথম আমরা চিক্স গুনলাম আর কি। এখানে আমরা প্রথমে টিম করে ভাগ হয়ে যাই, যেমন সেই টিমগুলোর নাম দেওয়া হয়। একটা টিম যেমন ওপেন বিল স্টক, একটা কর্মোরেন্ট, একটা হচ্ছে রসি আইবিস, একটা হচ্ছে লিটল ইগ্রেট। এরকমভাবে বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে আমরা বিভিন্ন সাইটগুলোকে চিহ্নিত করি এবং এই যে কুলিক বার্ড স্যাংচুরি, এই বিভিন্ন সাইটগুলো এক একটা টিম এক একটা দিকে ছড়িয়ে যায় এবং তাদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে গাছগুলোর নাম্বার আছে, সেই গাছগুলোর নাম্বার অনুযায়ী নাম্বারগুলো লিখে সেই নির্দিষ্ট নাম্বারে কত সংখ্যক বাসা পাখিরা করেছে এবং সেইখানে এই যে বিভিন্ন ধরনের যে পাখি আছে তাদের কটা করে বাসা আছে সেগুলো গোনা এবং তার সঙ্গে সঙ্গে প্রতি বাসাতে কজন বাচ্চা, কটা বাচ্চা জন্মেছে এবং তাদের প্যারেন্টরা কজন আছে, মানে সেইটা সম্পূর্ণভাবে আজকে লিপিবদ্ধ করা হয়। মেইন কারণ যেটা মানে পক্ষী গণনার কাছে আসা। তারপরে কি করলেন আপনারা?
এখানে শুধু পক্ষীগণনাই না, এখানে অনেক কিছু জ্ঞান লাভ হলো, আমরা আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স হলো, অ্যাডভেঞ্চার হলো, বিভিন্ন হাসি মজা, তারপরে আমাদের বিভিন্ন ডিএর সাথে আমাদের দেখা হয়েছে, বিভিন্ন সম্মানীয় ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছে এবং আমাদের খুব ভালো ফিলিংস হয়েছে, খুব ভালো একটা অভিজ্ঞতা। দুপক্ষের সংঘর্ষ ঘিরে উত্তেজনা এলাকায় দুর্গা মন্দিরে পুজো নিয়ে বৈঠক চলাকালীন পুজো কমিটির সদস্যদের উপর হামলার অভিযোগ। গত 13ই সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছিল রায়গঞ্জের থানা অন্তর্গত বড়বড়ুয়ার গ্রামে। পুজো কমিটির সদস্য সুপ্রিয় দাস জানান, এই এলাকায় দুর্গাপুজো নিয়ে 1 বছর ধরে ঝামেলা চলছে। 13 তারিখ রাতে তারা মন্দিরে বসে বৈঠক করছিলেন। সেই সময় লালু সরকার এবং তার দলবল সেখানে উপস্থিত হয়ে পারিবারিক ইস্যু টেনে এনে অশান্তি সৃষ্টি করে। এরপর ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে তাদের উপর মারধর করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবারও এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়। এই যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পুজো আসতে আর বেশি দিন নেই। এবার পুজোর সমস্ত রকম পরিকল্পনা, পুজো কিভাবে হবে, কিভাবে সম্পূর্ণ করা হবে, সেই বিষয়ে সন্ধ্যেবেলা আমাদের মধ্যে থেকে 4-5 জন মন্দিরে বসে একটা ছোট্ট মিটিংয়ের মতো ব্যবস্থা করে। কবে সেটা 13 তারিখ রাত 9টা নাগাদ। এবার সেখানে হঠাৎ করে লালু সরকার, গৌতম দাশগুপ্ত এবং সমৃদ্ধ সরকার সেই জায়গাটাতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে হঠাৎ করে তারা পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে। আমাদের মধ্যে থেকে একটা খুব অল্প বয়সের ছেলে, তার নাম দীপঙ্কর দাস, তার সাথে পারিবারিক ব্যাপার নিয়ে গল্প করে এবং তাদের সেটা পারিবারিক ব্যাপার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে আমরা প্রতিবাদ জানাই যে পারিবারিক ব্যাপার নিয়ে তোমরা এখানে ঝামেলা করো না, এবং সেই কারণেই হঠাৎ করে লালু সরকার একটা হুঙ্কার দেয় এবং আমরা বুঝতে পারিনি যে লালু সরকার পূর্ব পরিকল্পিতভাবে তারা লালু সরকারের দলবল যে তৈরি করে রেখেছিল ঝামেলা করার জন্য, সেটা আমরা বুঝতে পারিনি। লালু সরকার হঠাৎ করে হুঙ্কার দেওয়ার পরে আমরা দেখতে পারি বাদল দাস, ধীমান সরকার, রতন সরকার, জীবন সরকার এবং তাদের আরও বিভিন্ন রকম যে সাঙ্গপাঙ্গরা আছে, তারা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লাঠি, ঠ্যাঙা এই সমস্ত নিয়ে আক্রমণ করে এবং আমাদেরকে এলোপাথারিভাবে মারে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার লাগলো আমাদের যেটা, এই সমৃদ্ধ সরকার, আমরা যেটুকু জানি বা গ্রামের সবাই জানে, উনি এসডিও অফিসের একজন গাড়ি চালক হিসাবে কাজ করেন এবং সেই এসডিও অফিসের সেই গাড়িটা মন্দিরে সেদিন 13 তারিখ রাত তখন 9টা বাজে মন্দিরে এসে সেই গাড়িটা সে দাঁড় করায় এবং এই গণ্ডগোলের সময় সেই গাড়ি থেকে নানান অস্ত্র আমরা দেখতে পারি সে বের করে এবং আমাদেরকে এলোপাতারিভাবে মারতে থাকে। এবং এই আমার পাশে দাঁড়িয়ে আছে সুমন দাস, আমার দাদা হয়, তাকে লালু সরকার চাকু দিয়ে আঘাত করে এবং সে হসপিটালে একদিন অ্যাডমিট থাকে এবং হসপিটালে যখন অ্যাডমিট করতে যাওয়া হয় সুমন দাসকে, তখন মোটামুটি রাত প্রায় 10:30 11টার মতো বাজে। হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে সুমন দাসকে আটকে দেওয়া হয়, তাকে অ্যাডমিট হতে দেবে না সমৃদ্ধ সরকার, দুলাল সরকার এবং সমৃদ্ধ সরকারের ছেলে এবং সমৃদ্ধ সরকারের ভাই প্রাণ শঙ্কর সরকার, তাকে অ্যাডমিট হতে দেবে না। সেখানেও মারধর করে আমাদের লোকজনকে বা সুমন দাসের বাড়ির লোকজনকে। তারপরে যথারীতি সেখানে বিশাল পুলিশ বাহিনী আসে এবং আইসি স্যারের নেতৃত্বে অনেককেই সেদিন অ্যারেস্ট করা হয় এবং পরের দিন আমরা জানতে পারি তাদেরকে কোর্টে পাঠানো হয়, কোর্ট থেকে তারা বেল বন্ড নিয়ে বাড়ি আসে। এবং আজকে সকালবেলা আমরা দেখতে পারি, সকালবেলা যখন আমরা আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাজার মতো আছে, বাজারে আসার পরে আমরা দেখতে পারি ওরা আবার সেই দলবল বেঁধে রাস্তায় একত্রিতভাবে জমা হয় এবং আমরা বুঝতে পারি যে এখন যে পরিস্থিতি হয়ে আছে, আমরা যদি রাস্তায় বের হই, আমাদের তো সদর শহর রায়গঞ্জে যেতে হলে এই দুষ্কৃতীদের বাড়ির সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে এবং তার অ্যাডভান্টেজ ওরা নিচ্ছে। এই সদর শহর রায়গঞ্জে আমরা এখন যেতে পারছি না, ওদের ভয়ে আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। যদি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা সুর চড়িয়েছে অপরপক্ষ, তারা পাল্টা আক্রমণ অভিযোগ এনেছে। বিষয়টা টোটালটাই মিথ্যে। ওইটা অভিক নামে একটা ছেলে আছে, তার এগুলো সব পরিকল্পনা করা, আমাকে কোনোভাবে বদনাম করার জন্য। তো ওই দিন যে ঘটনাটা ঘটেছে, এখান থেকে আমাদের এই পাড়ার বাচ্চা কাচ্চা চ্যাংরা ফ্যাংরা যায়, এখানে আড্ডা মারে, একটু খেলাধুলা করে, তো বাচ্চা কাচ্চাদেরকে উঠিয়ে ফুটিয়ে দেয় আর বাচ্চা কাচ্চাদের বিড়ি টিড়ি সাধে। কারা করে? কারা? এইটা অভিকের দলবল সব। তাহলে বাচ্চা কাচ্চাদের এখানে বসতে দেয় না। বাচ্চা কাচ্চারা সে আমাদের পাড়ার গার্জেনদেরকে বলার পরে পাড়ার লোক জিজ্ঞেস করতে যায়, যাওয়ার পরে ওরা অভিকের দলবল সব পাড়ার লোককে আক্রমণ করার পরে আমার এক দাদা হবে, মামাতো ভাই, সে এখানে ছিল, তাকে আক্রমণ করে। এবার আক্রমণ দেখে ওর বাড়ির ওয়াইফ এখানে এসেছিল,
এইবার ওয়াইফকে বাঁচাতে এসে আসার সময় তাকে অভিক দাসের নামে সুপ্রিয় দাস যে ছেলেটা, সে তাকে টানে হাঁচড়া করে খুব উদ্দেশ্য করে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। তখন যখন ওর উদ্দেশ্য সফল করতে পারে নাই, তখন কোনো ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত করার পরে সে এখন হসপিটালে অ্যাডমিট আছে। তার মাথায় 8-10টা সেলাই পড়েছে। এখন আমাদের পেশেন্ট খুব গুরুতর অবস্থায় আছে। এখন কি বক্তব্য যে ওরাই পাল্টা আক্রমণ করেছে? হ্যাঁ, ওরাই পাল্টা আক্রমণ করেছে, মিথ্যে আমাদের দিকে অভিযোগ দিচ্ছে। আপনাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে, আপনারা নাকি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এটা টোটাল মিথ্যে কথা। আমাদের গোটা গ্রামবাসী আছে, গোটা গ্রামবাসীকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে আমরা কি এই ধরনের ছেলে নাকি। আমরা শান্তপ্রিয় ছেলে, আমি এক্স মেম্বার ছিলাম, তা আমি এসব কোনোদিনও করতে পারি না। ইতিমধ্যে 13 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক পক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। ছোট ছোট শিশুদের সামাজিক কাজে আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের দোলনা কেজি স্কুল। সোমবার এই স্কুলের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র কুমার দের প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই স্কুলের তরফে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন শিশুদের জন্য ফল, বিস্কুট এবং ঠান্ডা পানীয় বিতরণ করা হলো। স্কুলের খুদে পড়ুয়ারাই চিকিৎসাধীন শিশুদের হাতে এই সমস্ত জিনিসপত্র তুলে দিয়েছে। পাশাপাশি চিকিৎসাধীন সমস্ত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করে একটি করে কার্ডও তুলে দেয় খুদে পড়ুয়ারা। আজকে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা যিনি শ্রী বীরেন্দ্র কুমার দের মৃত্যু দিবস ছিল, তাই জন্য আমরা এসেছি এখানে একটু বাচ্চাদের শিশু বিভাগে বাচ্চাগুলোকে আমরা আমাদের বাচ্চাদের হাত দিয়ে কিছু ফল এবং ফুটি দিলাম আর কি। নিজেদের হাতে নিজেদের মতো করে বানিয়েছে ওদের দেওয়ার জন্য। আজ আমাদের স্কুল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে তৈরি করেছিলেন, তিনার মৃত্যু দিবসে আমরা সবাই কার্ড বানিয়েছিলাম। ওই কার্ডই আমরা এই শিশু বিভাগে হাসপাতালে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি এবং তার সাথে কিছু ফল ফুল এবং খাওয়া জিনিসও তুলে দিচ্ছি। কার্ডে আমরা পেছনে লিখেছিলাম যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটি দোলনা স্কুল। লিখে একটু ভালো লাগলো, একটু এক্সপেরিয়েন্স হলো অল্প। হ্যাঁ, বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার। সোমবার বিকেলে রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে এসে যোগদান করেছেন তিনি। তাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য কার্যকর্তারা। সঞ্জীববাবু জানিয়েছেন তিনি আগে থেকে রাষ্ট্রবাদী সংগঠনে কাজ করেছেন। বর্তমানে বাংলার পরিস্থিতি দেখে তিনি বিজেপিতে যোগদান করেছেন। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আগে থেকেই হিন্দুবাদী সংগঠনে কাজ করেছি বা ভারতের রাষ্ট্রবাদী সংগঠনে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। ছাত্র জীবনে বিদ্যার্থী পরিষদ করেছি, তারপরে আলাদা আলাদা সংগঠনে ছিলাম। এখন বাংলার যে অবস্থা সে দেখে মনে হলো কি না, সরাসরি রাজনীতি ক্ষেত্রেই এসে লড়াই করতে হবে। সেই জন্য আজকে আমি ভারতীয় জনতা পার্টি এখানে উত্তর দিনাজপুর জেলাতে জয়েন করলাম এক সাধারণ কার্যকর্তা হিসেবে। মানে আপনি মানুষের জন্য কাজ করতে এসেছেন, তাই? হ্যাঁ, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। রাষ্ট্রবাদী ধারাতে তো সবসময় লোকে আসবে, কিছু নিজের স্বার্থের জন্য হয়তো এদিক ওদিক যেতে পারে, কিন্তু যে রাষ্ট্রের চিন্তা করে, যে দেশ সমাজের চিন্তা করে, নিজের চিন্তা না করে দেশ সমাজের চিন্তা করে, তারা সবসময় বিজেপিতে আসবে। বলতে মাননীয় সঞ্জীব দা, অধ্যাপক সঞ্জীব কুমার, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক, উনি আমাদের সামাজিক সংগঠনে কাজ করতেন। আজকে থেকে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে আমাদের রাজনৈতিক ক্ষেত্র, সেই রাজনৈতিক ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সঞ্জীব দা আজকে থেকে কাজ করেন। তার জন্য আজকে সঞ্জীব দা কার্যালয়ে এসছেন। আমরা তাকে উত্তরীয় পড়িয়ে আর রাজনীতি ক্ষেত্রে মাননীয় সঞ্জীব দাকে আমরা স্বাগত করে নিলাম। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।